আসসালামু আলাইকুম লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে সমাধান করব যে প্রবাসক নিবন্ধন 2010 সালের যে কোশ্চেনগুলো এসেছিল। তো এখানে মূলত সকল পরীক্ষার নিবন্ধনে যত কোশ্চেন আছে সকল মানে ম্যাথ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। দেখেন এই যে এখানে দশম থেকে শুরু করে একদম 17 পর্যন্ত এই যে দশম মানে এটা হচ্ছে প্রবাসক নিবন্ধন 2010 সালের কোশ্চেনটা। তারপরে যেটা হয়েছিল আমাদের ষষ্ঠ ছিল, তারপরে সপ্তম, অষ্টম, নবম, দশম, এবার 17 পর্যন্ত যে কোশ্চেনগুলা মানে আসছিল পরীক্ষা। তো এগুলো আমি ক্রমান্বয়ে আপনাদেরকে সমাধান করে দেব। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে এর বাহিরে আপনাদের করতে হবে না। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, আমাদের এই জব ম্যাথ বইটা নিতে পারেন। কারণ এই বইটা আপনারা যদি নেন দেখা যাবে যে এই বই থেকে আপনারা অধিকাংশ ম্যাথ কমন পাবেন। এটার মধ্যে শর্টকাট আকারে কিভাবে খুব সহজে ম্যাথ মেলানো যায় তার টেকনিকগুলো দেওয়া আছে। তো আমি যে ম্যাথগুলো সমাধান করবো সব এই বই থেকেই নেওয়া। আর এগুলাই বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে বা নিবন্ধন পরীক্ষা আসছে। দেখেন প্রবাসক নিবন্ধন 2010 সালে যে কোশ্চেনটা হয়েছিল, তো এটা প্রথম অঙ্কটা ছিল এরকম, এত অনন্ত ধারার মান কত, এটা মান চাইছে। আসলে ধারাটা কিরকম, এই ধারাটা যদি আমরা ভেঙে লিখি এরকম 1/3, 3 তিরিকা 9, আর এটা হচ্ছে 1/, দেখেন এখানে তিনটা 3 আছে, কয়টা 3 তিরিকা 9, 3 নং 27, এটাকে এইভাবে লেখা যায়। বলতেছে এটার মান কত। তো এটা আমাদের আগে দেখতে হবে কি ধরনের দ্বারা, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা মানে বিয়োগ করলে যদি না ভাগ করলে যদি মিলে যায়, প্রত্যেকটা অনুপাত যদি মিলে যায়। এখানে প্রথম পদ এ, তার প্রথম পদ এ ইকুয়াল 1/3 দেওয়া আছে। এখন আমরা দেখবো এটার পার্থক্য সবসময় সমান হয় কিনা ভাগ করার ফলে। যেমন 1/9 কে যদি 1/3 দ্বারা ভাগ করি, কত আছে 1/9 ভাগ 1/3, তার মানে এটা কত হবে 1/9 ইন্টু 3/1, 3 তিরিকা 9, 1/3 হলো এখানে। কিন্তু সেম ব্যাপার আমরা পরেরটা দেখবো যে মিলে কিনা। 1/27, এটাকে তার যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে যদি সবসময় ভাগফল মিলে যায় তো হইতেছে 1/9। এটা দেখেন ভাগ করার পরে 1/27 ইন্টু 9/1, 3, তার মানে 1/3। তার মানে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আর সমান্তর দ্বারা হলে বিয়োগ করলে মিলবে। তো এখন আসেন গুণোত্তরের প্রথম পদ এ আর গুণোত্তরের সাধারণ অনুপাত, এটাকে বলা হয় যেটা ভাগ করলে যে অনুপাত হয়, মানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে দেখলাম 1/3, এই জন্য সাধারণ অনুপাত হইতেছে 1/3। আর এটার মান সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে দেখেন nতম পদ পর্যন্ত a/1 - r, যেটা হচ্ছে সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমাদের এটা মান নির্ণয় করতে হবে। তাহলে a এর মান 1/3, 1 - r এর মানও 1/3। এখন আপনি যদি এটা লসাগু করেন দেখেন 3 - 1, 3 - 1, এটা নিচের টুকু আসতেছে, আর উপরে ছিল 1/3, এটার উপরে নেবেন 1/3, 3 - r, তার মানে 1/3 নিচে। এটাকে যদি আপনি গুণ আকারে লেখেন তাহলে নিচের উপর চলে যায় 3/2, এটা কাটা, তাহলে হাফ চলে আসতেছে। দেখেন আমাদের অ্যান্সার কিন্তু হাফ ছিল এইটা। তারপর যে অঙ্কটা আছে দেখেন যে দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2, গুণফল 24 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। অপশনে কিন্তু এরকম ছিল, মনে করুন 4, 6, 8, 10 এরকম ছিল। ক্ষুদ্রতম সংখ্যাটি কত কি বলেছে, দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য হইতেছে 2। ক্ষুদ্রতম সংখ্যাটি, সাপোজ আমরা ধরে নিলাম যে ক্ষুদ্রতম সংখ্যাটি 4, অপশন দেখে আমরা এটা করবো। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য হইতেছে কত 2, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে 6 হবে। দেখেন ক্ষুদ্রতম সংখ্যাটি যদি 4 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কিন্তু 6 হবে, কারণ দুইটা সংখ্যার পার্থক্য কত 6, 6 থেকে 4 বারকে 2 থাকে। তার মানে আমরা বৃহত্তম সংখ্যা ধরে নিলাম তাহলে 6, কারণ ক্ষুদ্রতম সংখ্যা 4 ধরলে এই দুইটার গুণফল 24 হয় কিনা দেখেন, এই দুইটার গুণফল কিন্তু 24 হচ্ছে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা 4। এটা অপশন ধরে খুব সহজে করতে পারবেন। এরপরে কি বলা আছে যে এত সমীকরণে f(5) এর মান, মানে এখানে কি আছে ফাংশন অফ 5 এর মান, x এর জায়গায় এখানে কি বসাতে হবে 5 বসাইতে হবে। তো আমরা বসাই, দেখেন x এর জায়গায় যদি 5 বসান 5³ 12 × 5² প্লাস 48 × 5 মানে 64, মানে 5³ মানে 125, আর এখানে মাইনাস, এখানে 5 × 5 = 25, 25 হলে এখানেও হবে 400। এখানে হচ্ছে 5 × 8 = 40, 0 হাতে 4, 4 × 5 = 20, 224 - 64। আপনি এটা যদি সমাধান করেন তাহলে 1 চলে আসবে জাস্ট। এরপরে যে অঙ্কটা আছে এগুলো কিন্তু খুব কমন প্রত্যেকটা অঙ্ক। দেখেন আমরা সমাধান করি, log
2/16 দেওয়া আছে। এই সময় এই ধরনের অঙ্কে সবসময় আপনি একটা x ধরে নেবেন, যে এটার মান কত, এটার মান ধরে নিলাম x। এখন কাজ হচ্ছে, এখন আমরা এই লগ যদি আমরা দূর করতে চাই, তাহলে এই 2টা এই সাইডে গিয়ে বৃত্তি হয়ে যাবে, মানে এটা নিচে চলে আসবে, 16টা উন্মুক্ত হয়ে যাবে। তার মানে এটার পরের লাইন হবে এরকম, দেখেন 16 ইকুয়াল এই 2টা x এর নিচে চলে যাবে। এটা এই ধরনের সকল অঙ্কের ক্ষেত্রে। এখন আমার 2 এর পাওয়ার x, এখানে 2 এর পাওয়ার বানাইতে হবে, 2 এর পাওয়ার। তো 16কে আমরা যদি ভাঙি, দেখেন 8, 2টা দিলে 4, 2টা দিলে 2, তার মানে 1 2 3 4, 2 এর পাওয়ার 4। 16 মানে কত, 2 এর পাওয়ার 4। এই লাইনের পর আমরা লিখতে পারি যে 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার x। এখানে বৃত্তি মিলছে, এখানে বৃত্তি মিলছে, তার দুইটা বাদ দিতে পারি, তার মানে x সমান কত, 4। এখানে কিন্তু x ইকুয়াল এই যে 4, মানটা 4 আছে। পরের যে অঙ্কটা এটা একটু দেখেন, যে এটা কিন্তু প্রভাষক নিবন্ধনের দশম যেটা ছিল, মানে 2010 সালে যে কোশ্চেনটা ছিল। বিএফ ও সিএফ ত্রিভুজ এবিসি এর দুইটি মধ্যমা এবং বিসি 18 সেন্টিমিটার হলে ইএফ এর মান কত? দেখেন ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আমরা ড্র করে ফেলি। একটা ত্রিভুজ এবিসি, এখানে বলা আছে যে বিএফ ও সিএফ ত্রিভুজ এবিসি এর দুইটি মধ্যমা। বিএফ মানে এই ত্রিভুজের মধ্যবিন্দু এফ, আর এই দুইটা বাহু এবি বাহুর মধ্যবিন্দু এফ, আর এসি বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে, বিই, সরি এবি বাহুর মধ্যবিন্দু ই, আর এটা দেওয়া আছে। তোমাদের বলা আছে যে বিসি সমান এটার মান হচ্ছে 18। তাহলে আমাদের ইএফ সমান কত, এটা মনে রাখবেন। এটা খুব আপনারা 7 অথবা 8 অথবা 9 একটা উপপাদ্য প্রমাণ করে আসছিলেন, যেখানে বলা ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। এটা বুঝেন না, এটা এখন বুঝবেন। ত্রিভুজের যে কোনো দুই বাহুর, মানে এটা একটা বাহু আর এইটা একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এটা হচ্ছে ইএফ। ত্রিভুজের কিন্তু 3টা বাহু থাকে, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু। তো এই দুইটা বাহু যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এইটা এই দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ইএফ, এটা কার সমান হবে, তৃতীয় বাহু। আর তৃতীয় বাহু কি আছে, বিসি, এটার অর্ধেক। তার মানে বিসি আছে 18, তার মানে এটা হয়ে যাবে কত, 9। এটার অর্ধেক হবে সবসময়, মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সবসময় তৃতীয় বাহুর অর্ধেক হবে। এটা কিন্তু 9 হয়ে গেল, এই জন্য এটা কিন্তু মুখস্থ না, চেঞ্জ হয়ে আসতে পারে। তারপর যে কোশ্চেনটা রয়েছে, দেখেন ত্রিভুজ এবিসিডি সামান্তরিকের কোন বিসিডি সমান 130 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি। সামান্তরিক কি, সামান্তরিক হইতেছে যার বিপরীত বাহুগুলা পরস্পর সমান, কোণগুলা সমকোণ নয়, এটা হচ্ছে সামান্তরিক। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। এখানে কি বলা আছে যে এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের কোন বিসিডি, দেখেন কোন বিসিডি এটা 130 ডিগ্রি হলে কোন এবিসি কত, এই কোণ কত। একটা জিনিস মনে রাখবেন যে সামান্তরিকের বা চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ বলেন, আয়তক্ষেত্র বলেন, পরপর যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি পরপর, মানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফলের পরিমাণ হবে 180 ডিগ্রি। আবার এই কোণ, আবার এই কোণ, এই দুইটা কোণের যোগফলের পরিমাণ 180 ডিগ্রি। আবার এই কোণ, এই কোণ, এই দুইটা কোণের পরিমাণের যোগফল 180 ডিগ্রি। তার মানে 8বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, যে কোনো দুইটা কোণের সমষ্টি। এখানে কিন্তু আমাদের সি কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, 130 ডিগ্রি। আমাদের কিন্তু বের করতে বলছে কার মান, বি কোণের মান, এবিসি মানে বি কোণের মান। তো 130 ডিগ্রি, তার মানে 180 বা বি ইকুয়াল 180 মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসবে, হুবহু আসবে না, বাট চেঞ্জ হয়ে যাবে, বাট ব্যাপারগুলো খুবই সহজ। এরপর যে অঙ্কটা রয়েছে দেখেন, আমাদের বলছে নিচের কোন ভগ্নাংশটি বড়। এগুলা অনেকভাবে করা যায়, তার মধ্যে সবচেয়ে যে কোনো দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব। প্রথমে এই দুইটা কম্পেয়ার করব। এখানে আছে 2 4 5। প্রথমে আমরা এইভাবে গুণ করব, এইভাবে গুণ করে যে যা হবে এটা প্রথমটার উপর লিখব, 5 2 10, প্রথমে এই বরাবর। তারপরে এইভাবে গুণ করব, এই কোণাকোণি গুণ করে যা হবে এটার উপর লিখব, 3 4 12। এখন যেহেতু আমাদের বড় চাইছে, দেখবো যে এই দুইটার মধ্যে বড় কোথায় সংখ্যাটা। এখানে হলো 10 12, তার মানে বড় এটা, তার মানে এইটা বড়। কার চেয়ে, যার সাথে কম্পেয়ার করলাম 2/3 এর চেয়ে এইটা বড়, তাহলে একটা পেয়ে গেলাম, তার মানে এটা বাদ চলে গেল, এটা বাদ। এখন এই দুইটার সাথে কম্পেয়ার করব, 4/5 ইন্টু 13/25। এখানে ইন্টু লেখার দরকার নেই, জাস্ট আপনি কম্পেয়ার করেন। আমরা দেখছি 4 15
60, এখানে কিন্তু 60 চলে আসলো। আবার এই দুইটা যদি গুণ করেন 5 13 65, তার মানে কি দেখেন এখানে 60 এটা 65, তার মানে এটার চেয়ে এটা কিন্তু বড়, তার মানে 2 নম্বরটা বাদ 3 নম্বরটা বড় হলো। এখানে 13 আর 15, আর এখানে হইতেছে 23 আর 50। এখন দেখবো যে জাস্ট এই দুইটার মধ্যে কে বড়। এখন এটাকে আগের মতো এটা দ্বারা গুণ করেন, 5 13 কত 65, আর একটা শূন্য আছে 650। এখন 15 কে আমরা 23 দ্বারা গুণ করব। এটাকে 23 দ্বারা গুণ করার আগে আমরা দেখুন 23 দ্বারা গুণ করার সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে 20 দ্বারা গুণ করে নেন। 20 দ্বারা গুণ করলে এটা হবে কত 15 দ্বিগুণে 30, এটা হচ্ছে 15 দ্বিগুণে 30, আর হইতেছে তার মানে 300 হলো, আর হইতেছে 3 15 45, মানে 345। এইটা এইদিকে এদিক বরাবর গুণ করলে এটা হচ্ছে 345। তার মানে দেখেন বড় হইতেছে কোনটা, এটা, তার মানে এটার চেয়েও এটা বড়, তার মানে সবচেয়ে বড় হইতেছে 13/15। এটা এইভাবে আপনারা মিলাতে পারেন যে কোনো অঙ্ক আসলে। এখানে বলা আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত। প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় হইতেছে 25, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় সমষ্টি বের করার সূত্রটা কি ছিল, গড় বের করতে হলে যে কয়টা একটা দুইটা, তো 2 দ্বারা এটা যোগ করলে বের হয়ে যাবে কি সমষ্টি। তার মানে 2 দ্বারা যদি 25 গুণ করেন 50, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি 50, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সংখ্যার গড় 30, তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি হইতেছে 90। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, এখানে দেখেন দুইটি সংখ্যার সমষ্টি এত, এখানে তিনটা সংখ্যার, তো 90 থেকে যদি দুইটি সংখ্যার সমষ্টি বাদ দেই তাহলে 40, তো তৃতীয় সংখ্যার সমষ্টি 40। পরীক্ষা হলে আপনাকে এইভাবে করতে হবে, খুব বেশি সময় পাবেন না। দুইটি সংখ্যার লসাগু গসাগু এইটার এইটা, একটি সংখ্যা হতে হলে অপর সংখ্যাটি কত। একটা সূত্র জানি আমরা, দুইটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু ইন্টু গসাগু। এটা মনে রাখেন, দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এখানে আপনি যদি দেখেন দুইটি সংখ্যার গুণফল, এখানে তো একটি সংখ্যা দেওয়া আছে, দুইটি সংখ্যার গুণফল, তাহলে একটি সংখ্যার গুণফল 36 দেওয়া আছে, অপর সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স, তার মানে দুইটি সংখ্যার গুণফল কিন্তু এখানে পাইলাম, একটি সংখ্যার গুণফল 36, অপর সংখ্যার গুণফল এক্স, তাহলে দুইটি সংখ্যার গুণফল আমরা পেয়ে গেলাম। লসাগু ইন্টু গসাগু, এখানে লসাগু হ্যাঁ এখানে লসাগু দেওয়া আছে 288 আর গসাগু দেওয়া আছে 12, এখান থেকে এক্স এর মানটা বের করলেই হয়ে যাবে। তো 288 12 নিচে হচ্ছে 36, 3 12 36, 3 9 27 আর 3 6 18, তো 96। এটা কিন্তু এই সূত্র দিয়ে আপনারা এই ধরনের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। পরবর্তীতে যে অঙ্কটা আছে যে দেখেন একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a, এ হইতেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এ মানে কি এখানে বাহুর দৈর্ঘ্য 1 দেওয়া আছে, তার মানে a এর মান কত 1, তার মানে √2 ইন্টু a সমান √2, অ্যান্সার কিন্তু চলে আসলো। এরপর যে অঙ্কটা রয়েছে দেখেন যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। ব্যাপারটা এরকম দেখেন, আমরা যদি একটু ফিগার ড্র করতে চেষ্টা করি, এটা একটা আয়তাকার বাগান, এই বাগানের চতুর্দিকে মানে চতুর্দিকে এই যে এটা 1 মিটার, এইদিকে 1 মিটার আছে, এইদিকে 1 মিটার, এইদিকে 1 মিটার, এইদিকে 1 মিটার, একটা চওড়া রাস্তা আছে, মানে এই সম্পূর্ণ হচ্ছে 40 মিটার, এইদিকে আবার এইদিকে হচ্ছে 30 মিটার। তো আমাদের বলছে রাস্তাটির ক্ষেত্রফল। প্রথম আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, যে দৈর্ঘ্য এত প্রস্থ এত সমান, আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা আমি বললাম ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 40 প্রস্থ 30 আর 40 দুইটা গুণ করলে হবে 1200, এটা হলো ক্ষেত্রফল। এখন রাস্তা সহ দেখেন আমরা যদি দৈর্ঘ্য কথা চিন্তা করি, এদিকে 1 মিটার বাড়ছে, এদিকে 1 মিটার বাড়ছে, এর ভিতর চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে দেখেন এই সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল কত 30, আর ভিতরে যেহেতু বলছে তার মানে ভিতরে বললে অবশ্যই এদিক থেকে 1 মাইনাস যাবে রাস্তার জন্য, এদিক থেকে 1 মাইনাস যাবে, এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, যেটা পেলাম রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200। এখন রাস্তা বাদে যদি দৈর্ঘ্য বের করি, দেখেন
এটা হচ্ছে রাস্তা বাদে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখানে 40 ছিল দৈর্ঘ্য, কিন্তু ওই পাশ থেকে কত কত, এদিকে 1 এদিকে 1 বাদ যাবে 2, তার মানে হইতেছে 38। সেম ভাবে রাস্তা বাদে প্রস্থ হবে ছিল 30, ওই দিক থেকে 1 1 বাদ যাবে, তার মানে 28। আপনি এখন এই দুটো যদি গুণ করেন 38 আর কত 28 কে যদি গুণ করি, আমরা এইভাবে না গুণ করি, আমরা জাস্ট 38, তাহলে দেখেন রাস্তা বাদে ওইটা রাস্তা সহজ ছিল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 38 ইন্টু 28 এটা হবে। এখানে আমরা দুই সিস্টেমে করতে পারি, দেখেন। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1066। তো দেখেন এটা হচ্ছে রাস্তার সহ ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে, তাহলে রাস্তার ক্ষেত্রফল আগেরটা থেকে এটা বাদ দিলেই হবে রাস্তার ক্ষেত্রফল। এটা কত হচ্ছে, রাস্তার সহ ক্ষেত্রফল ছিল 1200, রাস্তা ছাড়া 1066, তাহলে আমাদের 136 বর্গমিটার চলে আসতেছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই কমন। এরপর যে অঙ্কটা আছে 12 নম্বর অঙ্কটা, তো বলছে ধারাটির দশম সংখ্যাটি কত। এটা দেখেন, এই ধারাটা একটু চিন্তা করতে হবে। এখানে 1 2 3 4 5 কিরকম করে পারতেছে দেখেন, 1 যোগ 1 সমান পাইতেছি কত 2, আবার 1 যোগ 2 সমান পাইতেছি 3, আবার 2 যোগ 3 মানে এই দুটো যদি যোগ করি 5, আবার এই দুটো যোগ করলে আমরা কত পাবো 8, আবার এই দুইটা যোগ করলে আমরা পাবো কত 8 5 13, আবার এই দুইটা মানে যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, এখানে 13, এরপরের সংখ্যাটা আমরা যদি পেতে যাই 8 আর 13 হইতেছে 21। এইভাবে এরপরটা যদি আমরা পেতে চান তাহলে এই দুইটা যোগ করতে হবে, 4 আর হচ্ছে কত 3। এরপরটা যদি পেতে চান কি করতে হবে, এই আগের দুইটা গুণ করলেই হবে, এখানে 5 এখানে 5, এটা বল 1 2 3 4 5 6 7 8 9 10। তো দশম সংখ্যাটি হচ্ছে 55। তো এখানে আরো অঙ্ক আছে, আরো মনে হয় অনেকগুলো অঙ্ক আছে, তো ওই অঙ্কগুলো আমরা করব নেক্সট ভিডিওতে। আজকে আমরা দশম প্রভাষক নিবন্ধনের কোন ভিডিওগুলো করলাম, আমরা কোন অঙ্কগুলো করলাম, যেগুলা পরীক্ষায় প্রথম পেজের গুলো, আর আমরা 25টা অঙ্ক আছে 21টা অঙ্ক আছে, আমরা বাকি ম্যাথগুলা নেক্সট ভিডিওতে করব। তার আগে বলে নেই, যারা নিবন্ধন বা প্রাইমারিতে এক্সাম দিবেন, আমাদের এই বইটা থেকে আপনি যদি নিবন্ধন এক্সাম দেন তাহলে নিবন্ধনে মানে এই বইটা থেকে, শুধু এই বই থেকে আপনারা 50 মার্কের কোশ্চেন হবে এই সাবজেক্ট থেকে। আপনারা এই বইটা যদি ভালোভাবে পড়তে পারেন, শুধু এই বইটা যদি পড়েন, আমাদের জব ডাইজেস্ট যে বইটা, তো আপনি মোটামুটি 40-এর উপরে কমন পাবেন এই একটা বই থেকে। কারণ নিবন্ধনে 40 পাইলেই পার, 40 পাইলেই পাস। আর আমাদের এই বইটা যদি ভালোভাবে পড়েন, আপনি এতটুকু বলতে পারি 40-এর কাছাকাছি শুধু এটা থেকেই পাবেন। তারপরে তো আমাদের ম্যাথ আছে, ম্যাথের জন্য এই বইটা দেখতে পারেন। আর আমাদের জব ইংলিশ যেটা, এটাও নিবন্ধনের জন্য রচিত, নিবন্ধন প্রাইমারির জন্য। আমাদের এই 3টা বইকে যদি পড়েন, মোটামুটি আপনি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় 80% থেকে 90% কমন পাবেন। আর নিবন্ধনের জন্য এই একটা বই আপনারা পড়লে পারা, এই অঙ্ক যদি একটু ভালোভাবে পড়তে পারেন, এটার মধ্যে 5টা সাবজেক্ট আপনাকে কভার করবে 50 মার্কের, যেখান থেকে আপনি ইজিভাবে 40-এর উপরে কমন পাবেন, বা 35 থেকে 40-এর উপরে কমন পাবেন শুধু এই একটা বই থেকে। আর বাকি ম্যাথস আর ইংলিশ তো আছে, যেখানে 40 পাইলে পাস নিবন্ধনে, সেখানে এই একটা বই থেকে আপনি 35 থেকে 40 পাবেন। তো চিন্তা করে দেখেন বইটা কিভাবে লেখা হয়েছে। নিবন্ধন প্রাইমারি সহ অন্যান্য সরকারি চাকরির জন্য এই 5টা সাবজেক্টের জন্য আমাদের এক মলাটে এই একটা বইটি পড়লেই হবে, জব ডাইজেস্ট। আর বাকি 3টা বই, আমাদের টোটাল 3টাই এক সেট। এই 3টা বইকে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ যে কোনো সরকারি চাকরির প্রিলিতে আপনি টিকতে পারবেন ভালোভাবে পড়লে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।